তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টেরিটরি, বাংলাদেশ এরিয়া মোট। আর এই বাংলাদেশের ভিতরে যে সকল জনপদ ছিল এবং এখানে যে সকল পরিব্রাজক যারা বিশেষ করে চীন এবং মরক্কো থেকে এই দেশে এসেছিল তাদের নিয়ে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। ওকে, চলেন আমরা আলোচনা করি। তাহলে আমরা যদি আমাদের ডিভিশন দিয়ে ধরি, আমাদের রংপুর দেখেন, রংপুরে আমাদের রংপুরটা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল, আমাদের শুধু রংপুর না, রংপুর, শিলিগুড়ি, ঠিক আছে, এইটা কিসে নামটা কি এবং আমাদের টিভিতে কিন্তু একটা অ্যাডভার্টাইজ দেয় কামরূপ। আচ্ছা, ডাক্তার মানুষ এই জন্য নামটা জানেন, ঠিক আছে। তার মানে আমাদের রংপুর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কামরূপ। 1 নম্বর প্রশ্ন, রংপুর কোন জনপদ? কামরূপ। এরপরে বগুড়া, স্পেসিফিক ভাবে এগুলো আলোচনা। তাহলে রংপুরটা কোন জনপদের অন্তর্ভুক্ত? কামরূপ। শুধু রংপুর যে কামরূপ এটা নয়, এই যে রংপুর দিনাজপুরের কিছু অংশ, গাইবান্ধা, রংপুর দিনাজপুর গাইবান্ধা মিলে এটা হচ্ছে আমাদের এই যে পনেরোর একটা অংশ আছে, ঠিক আছে। আবার ওই দিকে বরেন্দ্র, আবার বগুড়া, দিনাজপুর, পাবনা, রাজশাহী, এটা আবার কিসের অংশ? এটা আছে বরেন্দ্র। আমরা তো জেলাগুলো এখন ভাগ করে নিয়েছি, আগে তো এবার ছিল না, শুধু একটা চলে গেছে, পরবর্তীতে কি মেজারমেন্ট অনুসারে এইটা এই জেলা, এইটা এই জেলা, এই জেলায় পড়ছে, ঠিক আছে। তার মানে স্পেসিফিক ভাবে যদি রংপুর আসে তাহলে কি কামরূপ, আর যদি রংপুরে কামরূপ না থাকে তাহলে আমরা কি দিব? কুন্ডু। এবার যদি কুন্ডু না থাকে তখন কি দিব? অপশনে দেখেন, অপশনে 3টা কথা থাকবে। 1 সরাসরি কামরূপ, তাহলে কামরূপ। কামরূপ যদি না থাকে তাহলে কি কুন্ডু। এবার কুন্ডু যদি না থাকে তাহলে কি বরেন্দ্র। এবার মনে করেন না যে 3টা অপশন আবার একসাথে থাকবে, ওই 3টা যে কোনো একটা থাকে আর বাকি এগুলো কোনোটার সাথে ইনক্লুড করা হয়। তাহলে আমাদের রংপুর হচ্ছে কামরূপ, এরপর কি কুন্ডু, এরপর কি বরেন্দ্র। আচ্ছা, রংপুর চলেন, রংপুর শেষ। এরপরে হচ্ছে আমাদের বিশেষ করে বগুড়া। বগুড়াটা কি? এটা হচ্ছে পনেরো, তাই না? এবং এটা প্রশ্ন হয় যে প্রাচীন বাংলার প্রাচীনতম নগরী, প্রাচীন বাংলার আবার প্রাচীনতম নগরী, এটার নাম কি? পনেরো নগরী। আচ্ছা, এই পনেরো নগরী কোথায় অবস্থিত? বগুড়া। এবার চলেন, এখানে একজন সম্রাট ছিল, সম্রাটের নাম কি? অশোক। সম্রাট অশোক। এই সম্রাট অশোক ইনি কোন ধর্ম বিরোধী ছিলেন? মুসলিম ধর্ম বিরোধী না, তখন মুসলিম ধর্ম ছিলই না। তিনি ছিল মূলত কে? খ্রিস্টান না, আরো আছে। হ্যাঁ, তিনি বলেন কি বৌদ্ধ ধর্ম বিরোধী ছিল, 1 নম্বর কথা। কিন্তু যখন কলিঙ্গের যুদ্ধ সংগঠিত হয়, কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা যখন উনি গ্রেফতার হয়, তখন কি? তখন সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, ঠিক আছে। তার মানে ওনার মিশন ছিল বৌদ্ধদেরকে ধ্বংস করে ফেলা। যখন ওদের হাতে অ্যাটাক হয়েছে তখন কি কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে নিজেই কি মানে আমাদের সেই ফাউনের মতো যখন সুবারি খাইছে সেটা বলছে যে কি আমি মুসার আল্লাহর উপর কি বিশ্বাস স্থাপন করলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জানি আমরা কোন একটা লিপির সন্ধান পেয়েছিলাম? পাণ্ডুলিপি না, পাণ্ডুলিপি না, আর কি লিপি আছে বাংলায় কি জানি? হ্যাঁ, এই যে একটা লিপির অনুসন্ধান পাওয়া যায়, ঠিক আছে। তারপরে আমরা আমাদের বাংলা ভাষা যে ব্রাহ্মী লিপি, এটা কোথা থেকে পাই? কোথা থেকে পাই স্যার? এটা হচ্ছে পূর্ণনগর। তাহলে পূর্ণনগরের একটা বিখ্যাত শাসক ছিল, নাম কি? সম্রাট অশোক। এরপরে এই যে বগুড়ার পূর্ব নামটা কি? মহেস্থানগড় অথবা এবং বগুড়ার আরেকটা নাম আছে আমাদের, এটা কি উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে যদিও এটা নিয়ে মতৈক্য আছে, কোন বইয়ে বলা আছে সিরাজগঞ্জ, আবার কোনটাতে বলা হচ্ছে বগুড়া। এরপর চলে তার উপরে একটু যাই, আমাদের হচ্ছে নওগাঁ জেলা। কি জেলা? নওগাঁ। এই যে দেখেন, নওগাঁ জেলায়
বদলগাছি উপজেলায়, নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় একটা ঐতিহাসিক বিহার আছে, নাম কি? মানে বৌদ্ধ বিহার। কি বৌদ্ধ বিহার? সোমপুর সোমপুর কি বৌদ্ধ বিহার। এবং এই সোমপুর বৌদ্ধ বিহারে একটা বিশ্ববিদ্যালয় ছিল। বলে তো বিশ্ববিদ্যালয়টার নাম কি? এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেটার নাম আছে কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ওই সময় ছিল। নালন্দা কি? নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল? সোমপুরে। আর এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল, নাম কি জানেন? এই যে হিউয়েন সাং। কোথাকার? নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে? হিউয়েন সাং। তিনি কোথাকার পরিব্রাজক ছিলেন? চীনের। তিনি কোন শাসকের শাসন আমলে আসেন বাংলায়? তিনি আসে হর্ষবর্ধনের। মানে পালদের পরে যে ক্ষমতা রাখতে নাকি হর্ষবর্ধনের ক্ষমতা, ওই সময় এসে তিনি কি ওখানকার শিক্ষার্থী হওয়ার কি সৌভাগ্য অর্জন করেন। এবং আমাদের সোমপুরে নওগাঁয় আরেকটা আমাদের প্রাচীন একটা মসজিদ আছে। কি মসজিদ বলতে পারবেন? আমাদের টাকায় সে মসজিদের ছবি আছে। তারা মসজিদ তো ঢাকার ক দিয়ে শুরু, শেষে ব, শেষে কুসুম্বা মসজিদ। এটা হচ্ছে আমাদের নওগাঁয় কুসুম্বা মসজিদ। আমাদের টাকায় যদি বলা হয় যে নওগাঁর কোন মসজিদ আমার বাংলাদেশের টাকায় আছে, কুসুম্বা মসজিদ তো পারে। সরকার কখন কোন পোস্টে কিভাবে কোন মাদ্রাসা করাচ্ছে বলতে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা। এরপরে হচ্ছে আমাদের একটু নিচে নামেন, সেটা হচ্ছে কি? রাজশাহী। রাজশাহী। আচ্ছা বলেন তো দেখি, নওগাঁ সম্পর্কে আরেকটু আলোচনা করি। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোনটাকে? নওগাঁকে। নওগাঁকে? নওগাঁ আর ঠাকুরগাঁও। যদি নওগাঁ না থাকে তাহলে ঠাকুরগাঁও। আর সবচেয়ে বেশি এখন ধান উৎপাদন হয় কোথায়? নওগাঁয়। এখন তো নওগাঁতে হয় না স্যার, ময়মনসিংহে বলা হচ্ছে। কিন্তু রিসেন্ট যেটা রিসেন্ট ভিউ আপনারা দেখবেন ওখানে আছে। তাহলে এটা চলে চেঞ্জ হয়। এটা কখন কোন বছর কোন জেলার যে খাদ্য গোডাউনের রিপোর্ট দেয় যে এবার এতগুলো উৎপাদন হয়েছে। এবার হচ্ছে আমাদের রাজশাহী চলেন। তাহলে রাজশাহী কোন জনপদের অন্তর্ভুক্ত? রাজশাহী হচ্ছে বরেন্দ্র। এই যে রাজশাহী বরেন্দ্র, বরেন্দ্র অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কি? লালচে শক্ত। বিশেষ করে হ্যাঁ দিনাজপুরে আছে। এবং বিশেষ করে আমাদের বগুড়ার মাটিটা কি? ঠিক আছে, বগুড়া থেকে ওইদিকে যত যাবো। এবং আপনারা যদি রাজশাহী যেয়ে থাকেন, রাজশাহী চারঘাট, বাগা, মোহনপুর, এইগুলোর পানি দেখবেন একদম মাটা খাইছেন? মাটা, হ্যাঁ মাটার মতো একদম ঘোলাটে। আমরা যারা স্বচ্ছ পানি খাই, পানি খেলে রুচি হবে না পানি খেতে। ঠিক আছে, মনে হচ্ছে ধান লাগানোর সময় যে কাদা হয়, কাদার পর জমে পানি, এবার পানি লাল পানি গেছে, জমা পানি। কারণ মাটিটাই লাল, পানি আবার আর আমরা যত ইজিলি পানি পাই, রাজশাহীর মানুষ এত ইজিলি পায় না। কিন্তু আমরা তো 26, 30, 25 এই পানি খাই। ওরা 250-300 ডিসে কল্পনাই করে না। হ্যাঁ, তাহলে আমাদের রাজশাহীটা কোন জনপদের অন্তর্ভুক্ত? বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। এবার রাজশাহীতে একজন মহান পীর এসেছিল, সেই পীরটার নাম কি? হ্যাঁ, শাহ মাকদুম। শাহ মাকদুম। এবার বলে এই যে শাহ মাকদুম আর হচ্ছে ছেলেটা শাহজালাল, এদের সম্পর্ক কি? এরা হচ্ছে মামা, এরা হচ্ছে ভাই। আচ্ছা, এরা কোথা থেকে এসেছিল? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা তথ্য পাইলাম যে ইয়ামান থেকে এসেছিল কে? শাহ মাকদুম। আচ্ছা, এবং রাজশাহীতে আমাদের একটা প্রাচীনতম কি জানি আছে? কি জানি আছে প্রাচীনতম? না, কি জানি আছে একটা? একটা জাদুঘর আছে, এটা আলোচনা হয়েছিল। কি নাম কি? জাদুঘর। কি জাদুঘর? বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশে প্রথম। আর এটা কত সালে হয়েছিল? 1910 সালে। তাহলে যদি বলা হয় বাংলাদেশে প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর কত সালে হয়েছে? 1910 সালে। এবার চলেন, রাজশাহী পার হয়ে
এইদিকে হচ্ছে আপনার মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাই নবাবগঞ্জ। এখানে আরেকটা জনপদ ছিল, জনপদটার নাম কি? নাম কি? গৌড়। আচ্ছা বলেন তো দেখি, গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কুণ্ড। এই যে লেখা আছে কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ, তাহলে গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। আচ্ছা বলেন তো দেখি, এখানে একজন রাজা ছিল, যে রাজা সব বাংলার জনপদ গুলোকে, এইদিকে যে জনপদ গুলো ছিল সবগুলো এলোমেলো ছিল, বিশৃঙ্খল ছিল, এগুলো এক জায়গায় করেছিলেন। সেই রাজাটার নাম কি? স দিয়ে শুরু। শেরশাহ। শেরশাহ না, শেরশাহ তো এইদিকে আমাদের গ্রান্ড রোড। শশাঙ্ক না? হ্যাঁ শশাঙ্ক। এবং শশাঙ্ক কোথাকার ছিল? গৌড়ের রাজা। কোথাকার রাজা? গৌড়ের রাজা। নাম কি? শশাঙ্ক। তার রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। আপনারা জানেন এই যে রাজা শশাঙ্ককে বলা হয় প্রথম কে? স্বাধীন নরপতি। স্বাধীন নরপতি। এর আগে রানীও তো পতি হতে পারে, ঠিক আছে? পুরুষ প্রথম স্বাধীন যে ব্যক্তি তার নাম কি? শশাঙ্ক। কারণ কেন তাকে স্বাধীন বলা হয়? এর আগে এই যে এগুলো ছিল কি ছিল, মানে বিশৃঙ্খলা পূর্ণ ছিল, তিনি সবগুলাকে একত্রিত করে তিনি ডিক্লার কি আমি এখানকার রাজা। আর ওর নেতৃত্বে কি এই জায়গায় যে গোলযোগ ছিল সেগুলো কি প্রতিহত হয়। এবং আপনারা একটা নাম শুনবেন যে মাছনে। হ্যাঁ আচ্ছা বলেন তো এটা কি? এই যে যখন আমাদের শশাঙ্ক আসে, শশাঙ্ক আসার আগে বাংলায় যে এমন একটা বিশৃঙ্খলা ছিল, কেউ কারো কথা মানত না, সব রাজায় রাজায় দ্বন্দ্ব, পর্দার কোনো খোঁজ খবর নাই। এখানে দেখেন তো এইটা কি? এটার নাম হচ্ছে মাছ, ঠিক আছে? মাছের ধর্ম কি বলতো? হ্যাঁ আমরা বাংলায় একটা কি বাংলা করছি না, মাছের মায়ের পুত্রের শোক করছি কি? হ্যাঁ মাছের মায়ের পুত্রের শোক। মাছের কি মায়ের পুত্রের শোক মানে কি? স্যার বলছে পুত্রের শোক মানে হচ্ছে মায়া কান্না, ছলনা, চোখে পানি নাই, কিন্তু এমন অভিনয় করতেছে মনে হচ্ছে যে পৃথিবীর সব সমুদ্রের পানি ভর্তি, হৃদয়ে গড়ে পড়তেছে, ঠিক আছে? এই যে মাছের মায়ের পুত্রের শোক, এটার অর্থ হচ্ছে মাছ এমন একটা প্রাণী যখন খিদা লাগে, কোনো জাত বিচার নাই, নিজের সন্তানকে খেয়ে ফেলে। আপনারা কি জানেন? মাছের যখন খিদা লাগে, যখন খাবার না হয়, নিজের সন্তানকে খেয়ে ফেলে। এটা হচ্ছে মাছের, এখান থেকে এসেছে যে মাছের মায়ের পুত্রের শোক, ঠিক আছে? ওর নিজের সন্তানকে কি এত কষ্ট করে লালন করবে, যখন খিদা লাগবে আর কি মাছের নিজের সন্তানকে খেয়ে ফেলে। এই জন্য ওখান থেকে এটা এসেছে মাছের মায়ের কে পুত্রের শোক। এবং আপনারা আরেকটা ইংরেজিতে পড়বেন, একিলিস হিল, নাম শুনছেন? একিলিস হিল, দুর্বল পয়েন্ট, শুনছেন না? রিসেন্ট ভিডিও পড়ছেন না? বলে গেছেন। একিলিস হিল মানে হচ্ছে দুর্বল পয়েন্ট। দুর্বল পয়েন্ট কোথায়? ওরা একটা যুদ্ধে দেখতেছে একজন বীরকে প্রতিহত করা সম্ভব নয়, তখন কি করলো? আমাদের জামাত শিবির সম্পর্কে যে একটা ব্যাড আইডিয়া আছে, ওরা কি রক কাটে না? ও কি করলো? একিলিসের পায়ে রগে একটা ইয়া করলো, তীর নিক্ষেপ করলো, আর রক কেটে গেল, একিলিস পড়ে গেল, আর কি যুদ্ধে জয়লাভ করলো, ঠিক আছে? মূলত আমাদের কিছু কিছু প্রবাদ ওখান থেকে এইভাবে আসে। আর বেশি বেশি যে প্রবাদ গুলো এসেছে এগুলো মূলত হিন্দুদের কাছ থেকে আসা। এবং তারা কি বিসমিল্লাহ কি বলে? গলত। বিসমিল্লাহ গলত মানে কি? ওরা আমাদের আরবি ভাষাটাকে, আমাদের ধর্মটাকে খাটো করার জন্য এই কথাটা বলছিল, ঠিক আছে? ওরা তো বলতে পারতো যে শুরুতে ভুল, শুরুতে গলত, তো বিসমিল্লাহ বলতে হবে কেন? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামেই গলত, নাউজুবিল্লাহ, ঠিক আছে? তার মানে এই সময় একটা কি ছিল, কি যুগ ছিল বলেন তো দেখি? হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন আসে যে এই যুগটা কার সাথে সম্পর্কযুক্ত, তার মানে এটা মানে অর্থ হচ্ছে কি চরম বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা। তাহলে এই চরম বিশৃঙ্খলা থেকে কে জাতিকে উদ্ধার করেছিল? এই জন্য তাকে বলা হয় প্রথম স্বাধীন নরপতি, ঠিক আছে?
নর মানে পুরুষ, নর নারী। আর পতি মানে তো স্বামী। পতি মানে কি? পতি মানে স্বামী, পতি মানে সৃষ্টিকর্তা, পতি মানে মালিক। ঠিক আছে, পতি মানে হচ্ছে কি, যার সার্বভৌম ক্ষমতা আছে তাকে বলা হয় পতি। বিভিন্ন অর্থ আছে। এরপর চলেন, এরপর হচ্ছে আমাদের খুলনা। খুলনাটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সপ্তগাঁও। সপ্তগাঁও। তাহলে খুলনাটা কোন জনপদের অন্তর্ভুক্ত? সপ্তগাঁও। তাহলে খুলনায় আরেকজন পীর এসেছিল না, পীরটার নাম জানি কি ছিল? জাহান আলী। খান জাহান আলী। তার মানে সপ্তগাঁও থেকে তত বেশি প্রশ্ন আসে না। ঠিক আছে, এরপর এখানে আরেকটা ছিল কিন্তু ভারতের, এটা ছিল এই যে এটা রাগা, এই অঞ্চল ছিল কিন্তু এখানে, এটা আসে না আমাদের, শুধু এখন বাংলাদেশ সম্পর্কেই বেশি আসে। তাহলে বা চলেন, এই যে আমাদের বরিশাল, বরিশালটা কোন জনপদের অন্তর্ভুক্ত? চন্দ্রদ্বীপ। সেখানে চন্দ্র নামে একজন শাসক ছিল, চৈতন্য চন্দ্র। ঠিক আছে, তার নাম অনুসারে মূলত ওখানে রাখি। এবং চন্দ্রদ্বীপের আরেকটা নাম আছে বরিশালের, কি জানি ছিল? বাকলা, তাই না? আচ্ছা, তাহলে বাংলার শস্য ভান্ডার বলা হয় কোনটাকে বলেন তো দেখি? বরিশাল। বাংলার শস্য ভান্ডার বরিশাল। আর বরিশালের পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ না থাকলে বাকলা। ঠিক আছে, অপশন দুইটা, হয় বাকলা নাহলে কি চন্দ্রদ্বীপ। আর যদি চন্দ্রদ্বীপ বাকলা কোনোটাও না থাকে তাহলে কি বাংলার শস্য ভান্ডার। ঠিক আছে, এবং এখানে আরেকটা কি জানি, কি জেলা আছে জানি? বরিশালের জেলা একটা কি জেলা আছে? হ্যাঁ, ভোলা। কি জানি জেলা নাম? দ দিয়ে আছে, দ্বীপ জেলা না? ভুলে গেছেন কেন? হ্যাঁ না, আপনার আমার প্রশ্ন বুঝতেছেন না। দ্বীপ জেলা, তার মানে দ্বীপ জেলাটার নাম কি? ভোলা। দ্বীপ জেলার নাম কি? ভোলা। আচ্ছা, তাহলে বরিশালের সাথে কোন বিখ্যাত রাজনীতিবিদের সম্পর্ক আছে? এখানে একটা উত্তর আছে স্যার, উত্তর আছে ভোলা, সেন্ট মার্টিন, চন্দ্রদ্বীপ। মানে এইখানে একটা কনফিউশন, এটা একটু দূর করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন, এখানে প্রশ্ন হতে পারে যে এক নম্বর হচ্ছে দ্বীপ, বাংলাদেশে পূর্বাল দ্বীপ, একটা পূর্বাল দ্বীপ। আর একটা হচ্ছে দ্বীপ জেলা, মহেশখালী, দ্বীপ জেলা। এরপরে হচ্ছে দক্ষিণের প্রান্তবিন্দু অথবা শেষ। তাহলে দেখেন প্রশ্ন তিনটা হতে পারে। এক নম্বর কি? পূর্বাল দ্বীপ। কোনটা? পূর্বাল দ্বীপ হচ্ছে কি? সেন্ট মার্টিন। ঠিক আছে, এটা আসে তো স্যার। হ্যাঁ আচ্ছা, আপনি দেখেন অ্যাডমিশনে তো আরো বেশি আসে, আমরা তো অ্যাডমিশন দিই না। সেন্ট মার্টিন, পূর্বাল দ্বীপ, বাংলাদেশের পূর্বাল দ্বীপ হবে। হ্যাঁ। এরপরে হচ্ছে দ্বীপ জেলা কোনটা? ভোলা। এরপরে হচ্ছে দক্ষিণের প্রান্তবিন্দু কোন দ্বীপ? সেরা দ্বীপ। কোনটা কি স্যার? দক্ষিণের প্রান্তবিন্দু মানে শেষ। মহেশখালী কি? হ্যাঁ, মহেশখালীটা কি বলেন? এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। পাহাড়ি দ্বীপ। তাহলে পাহাড়ি দ্বীপ কেন? এটা কি এর চতুর্থ সাইডে কি রয়েছে? পাহাড়। এইটা আমার ছাড়া যাবে। এবার বলেন তো দেখি, এটা না পূর্বাল দ্বীপ কেন হলো? পূর্বালটা কি? পূর্বালটা কি? হ্যাঁ, এখানে পূর্বাল পাওয়া যায়
সেন্ট মার্টিন সেন্ট মার্টিন। আচ্ছা, এখানে যদি আমাদের বলা হয় যে ব্ল্যাক গোল্ড মানে কি? কালো মুক্তা ব্ল্যাক গোল্ড বলেন, ব্ল্যাক গোল্ডটা কি? আরেকটা আছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড আরেকটা কি? কালো পাথর সাদা পাথর হ্যাঁ, কালো পাথর আর সাদা পাথর। আসলে কি রাইট? একদম হচ্ছে এই যে খুলনা থেকে যে আমরা গলদা চিংড়ি পাই, খুলনার এটা হচ্ছে কি হোয়াইট গোল্ড। খুলনা থেকে আমরা যে গলদা চিংড়িটা বিদেশে রপ্তানি করি তার নাম কি? সাদা 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 স্বর্ণ। এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক গোল্ডটা কি জানেন? এই যে পূর্বাল দ্বীপে যে আমরা কালো পাথরগুলো পাই, এটার নাম হচ্ছে কি? ব্ল্যাক গোল্ড। দুইটা, একটা আছে হোয়াইট গোল্ড আর একটা কি? ব্ল্যাক গোল্ডটা কি? কালো পাথর। আর হোয়াইট গোল্ডটা কি? চিংড়ি। গলদা চিংড়ি। গলদা চিংড়ি থাক আর চিংড়ি থাক, একটা হলে হবে। আর যদি এখানে যদি একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম নাম কি? হ্যাঁ, এই তো রাজকাকড়া। জীবন্ত কি? জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ, জীবন্ত জীবাশ্মটা কি? জীবাশ্মগুলো কি মূলত বলেন তো দেখি। যে সকল প্রাণী অনেক আগে ছিল সেগুলো ধ্বংস হয়েছে, সেগুলো থেকে আমরা কি আবার কি জীবাশ্ম পাই, তাই না? ওইগুলো হচ্ছে একটা। আর এই যে আমাদের কাকড়া, ওই সময়ের একটা সৃষ্টি প্রাণী, এটাও কি কাকড়া ছিল, ও তখনও ছিল এখনো আছে, এই জন্য ওটাকে বলা হয় কি জীবন্ত। তাহলে জীবন্ত জীবাশ্মটার নাম কি? রাজকাকড়া। ঠিক আছে? এই যে ব্ল্যাক গোল্ড, হ্যাঁ, যে কালো পাথর আমাদের সেন্ট মার্টিন যে কালো পাথর পাওয়া যায়, এটাকে বলা হয় মূলত ব্ল্যাক গোল্ড। আর না না, কোথায় সাদা পাথর ছিল না? সাদা পাথর, ওই যে সাদা পাথর, কিন্তু এই জায়গায় যদি আবার এটা ধরে তাহলে কিন্তু ভুল হবে। আর ওই সিলেটের সাদা পাথর কিন্তু সীমিত, খুব বেশি না, কিন্তু কয়েকটা উড়ে নিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এবার চলেন, এটা চট্টগ্রাম। চট্টগ্রামটা বলেন দেখি। এটা হরিকেন। হ্যাঁ, এটা প্রশ্ন হতে পারে হরিকেনটার কোনো কাজে নাই, এখানে অর্ধেক মাঝখানে ফাঁকা, এটা অর্ধেক। তো হরিকেনটা ছিল, আপনারা দেখবেন ম্যাপে দেওয়া আছে এইভাবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইভাবে একটা হরিকেনটা দেওয়া আছে। আর এই যে যেটা আমাদের কুমিল্লা কি নোয়াখালী সমতট, এর সাথে এখানে ত্রিপুরা আছে না, এই যে ত্রিপুরা শহর, এই পুরো অংশটা ছিল কি সমতল। ঠিক আছে? আর এখান থেকে পাকা হয়ে গেছে কি হরিকেন। তাহলে হরিকেন কোন কোন জেলায় রয়েছে? সিলেট আর চট্টগ্রাম। এবার বলেন দেখি, চট্টগ্রামে একজন পীর এসেছিল, পীরটার নাম কি? চট্টগ্রামে একজন পীর এসেছিল, নাম কি? বলেন না কেন মুক্তার? এখানে কে এসেছিল? আচ্ছা, তার সাথে কতজন সঙ্গী সাথী ছিল? সাথে কতজন সঙ্গী ছিল? 12 জন। কয়জন? 12 জন। এই জন্য এটাকে বলা হয় 12 আউলিয়া দেশ। 12 আউলিয়া দেশ কোনটা? চট্টগ্রাম। চট্টগ্রাম কয় আউলিয়া দেশ? 12 আউলিয়া দেশ। আর এই যে 360 আউলিয়া দেশ, তাহলে 12 আউলিয়া দেশ কোনটা? চট্টগ্রাম। এখানে কোন পীর এসেছিল? আচ্ছা, এরপরে দেখেন সমতটে কোন কোন জেলা? কুমিল্লা, নোয়াখালী। এবার কুমিল্লা নোয়াখালী যদি না থাকে ত্রিপুরা। ঠিক আছে? কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা, এই তিনটা মিলে কি সমতট। সমতট। আর হরিকেন
জনগণ আছে হ্যাঁ হরিকেল চট্টগ্রাম আর সিলেট দুইটাই মিলে হচ্ছে হরিকেল। সিলেট মিলে। জি এবং এখান থেকেই যে বাঘা হয়ে আসছে বললাম না? তাহলে কুমিল্লা নোয়াখালী ত্রিপুরায় কোন জনপদ? তট। এবার যদি প্রশ্ন আসে যে তট শব্দের অর্থ কি? তট। ভালো করে তট মানে কি বাংলা স্যার বলেন তট। না, ওই সংশ্লিষ্ট বাট দুইটা না। নদী ফুল স্যার সমান হ্যাঁ এটা হতে পারে নদী কিনারা কুল। নদীর উপকূল তাকে বলা হয় স্তর। নদীর কোলটাকে তট বলা হয়। একটা গানে আছে না হ্যাঁ স্তর আছে। আচ্ছা এরপরে কি চলেন সিলেট। সিলেটটার নাম কি? নাম কি সিলেট কি জন্ম? আচ্ছা সিলেটে কোন ধর্মপ্রচার ছিল? শাহজালাল। এবার বলেন শাহজালাল কাকে পরাজিত করে সেখানে তার আধিপত্য বিস্তার করেন? কোন সম্রাট কোন রাজা? গৌর গোবিন্দ নাম শুনছেন না? এখানে আছে কি গৌর গোবিন্দ, ঠিক আছে? গৌর গোবিন্দকে কি পরাজিত করে কি করেন? তিনি আচ্ছা শাহজালালের সাথে কতজন ইয়া ছিল? 360। এই জন্য ছেলেকে কথা আউলিয়া দেশ বলা হয়। এখানে প্রশ্ন দুইটা। তাহলে বারাউলিয়া দেশ আর 360 আউলিয়া দেশ। বারাউলিয়া দেশ কোনটা? বারাউলিয়া দেশ চট্টগ্রাম আর 360 আউলিয়া দেশ সিলেট। আচ্ছা আপনারা সব জানেন যে সবচেয়ে বেশি মাজার কিন্তু এইগুলোতে এই সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সবচেয়ে বেশি। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জালখালি মাজার আর মাজার, ঠিক আছে? এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন অনেক বড় একজন পীর আছে। হ্যাঁ উনি জিন্দা পীর। এবং যার জিকির নিয়ে ডিজে গান হয়। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি কোলাহলপূর্ণ মারামারি একটা জেলা আছে, নাম হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া। ফুটবল খেলা নিয়েও হয়, ক্রিকেট খেলা নিয়ে হয়, রাজনীতি নিয়েও হয়, ঠিক আছে? মানে সবচেয়ে বেশি মারামারি হয় হচ্ছে একটা জেলা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এবার বিশ্বকাপ ফুটবলে 3 জন মারা গেছিল কিন্তু চায়ের দোকানে লাঠি পিটা করে। ক্রিকেটে তো মারা গেছিল। আচ্ছা এবার চলেন এই ফাইমা অবস্থা করেন। ফাইমা এই যে আমাদের দেশে যে পরিব্রাজক আসে এই তিনটার এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। আপনারা দেখবেন বিগত সালে যদি পরিব্রাজক আসে এই তিনটা থেকে আসছেই প্রশ্ন। এই যে ফাহিমা, ফাহিমা বলতে এই যে আমরা এখানে তিনটা, এই যে ফায়ের কি ফাইয়ের, হেইর কি হিউম্যান সাং আর মায়ের কি মা হুয়ান, ঠিক আছে? এই তিনজন পরিব্রাজককে একসাথে কি আমরা ফাহিমা বলি। এবং ফাহিমা শব্দটা এইভাবে মনে রাখবেন, আগে এসেছিল কে ফাইয়ের, তারপরে কি এসেছিল হিউম্যান সাং, তারপরে এসেছিল মা হুয়ান। যেভাবে ধারাবাহিক আছে এইভাবে তারা এসেছিল। আর তিনজনে কোন দেশ থেকে এসেছিল? চায়না থেকে এসেছিল। তাহলে ফাইয়ের এসেছিল কোন শাসকের শাসনামলে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপরে হিউম্যান সাং হর্ষবর্ধন। এরপরে হচ্ছে কি মাহবুব এসেছিল কি গিয়াসউদ্দিন আজম শাহ। স্যার আবার একটু স্যার দিতে স্যার ফাহিয়ের কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর আছে হিউম্যান সাং হর্ষবর্ধন। এরপর আছে মাহওয়ান কি গিয়াসউদ্দিন আজম শাহ। এবং আপনারা এই যে ফাহিমার সাথে এইটা মনে রাখলে আরো ইজি হবে। চন্দ্রহর্ষ গিয়াস, চন্দ্রহর্ষ গিয়াস, ফাহিম চন্দ্রহর্ষ গিয়াস কি ফাহিয়ের কি চন্দ্রবর্ধন। তারপরে এই যে ফাহিমা, আরেকবার একটু স্যার আমাদের ফাহিমা, ফাহিমার সাথে কয়জনের সম্পর্ক? চন্দ্রহর্ষ গিয়াস। তার মানে ফাহিমা হচ্ছে ফাহিয়ের আর এসেছিল কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর হচ্ছে হিতে কি
হিউয়েন সাং তিনি এসেছিল কার হর্ষবর্ধনের সময়, আর মা হচ্ছে কি মা হুয়ান তিনি এসেছিল কার সময় গিয়াসউদ্দিন আজম শাহ। তারপরে একসাথে যদি আমরা কি ফাহিমা হর্ষচন্দ্র কি কে চন্দ্রহর্ষ গিয়াস, চন্দ্রহর্ষ গিয়াস, এই তিনটা মনে রাখলে কি আশা করি আমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আমরা পারবো। তারপরে এখান থেকে আরেকটা কিন্তু পয়েন্ট আমরা নিয়েছি, বলেন তো দেখি এই যে হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবার বলেন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? না নওগাঁ, ঠিক আছে, সোমপুর বিহারে। এরপরে হচ্ছে আরেকজন এসেছিল, নাম বলেন তো কি? ইবনে বতুতা। ইবনে বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো, তাই না? মরক্কো। এবার বলেন তো দেখি মরক্কোকে আরবিতে কি বলে? কিতাবুল রিহালা। না, মরক্কোকে আরবিতে কি বলে? মরক্কো আরবি। হ্যাঁ, এগুলো অনেক কমন শব্দ কিন্তু আমরা প্রতিদিন এই শব্দটা ব্যবহার করি। আমরা না করলে আমাদের দাদি করে, আমাদের নানি করতো, ঠিক আছে, আমার দাদা করতো। আঞ্চলিক ভাষা না, আঞ্চলিক না, আপনাদের স্ট্যান্ডার্ড। আচ্ছা বলেন মরক্কোর আরবি কি? আচ্ছা তাহলে এখানে 200 টাকার একটা ইয়া ঘোষণা করা হবে পুরস্কার। মরক্কোর আরবি কি? মরক্কোর আরবি হচ্ছে মাগরিব। মাগরিব, यस, মাগরিব, ঠিক আছে। তাহলে মরক্কোকে কি বলা হয়? মাগরিব। মাগরিবকে আমরা বলি না মাগরিবের আযান হচ্ছে, ঠিক আছে, আমরা না বলি কিন্তু তারা তো বেশি বলে। আচ্ছা তারপরে ইবনে বতুতা কোন দেশ থেকে এসেছিল? মরক্কো বা কি মাগরিব? মরক্কো বা মাগরিব থেকে এসেছিল কে? ইবনে বতুতা। এবার বলেন তো দেখি ইবনে বতুতা একটা বই লিখেছিল, সে বইটার নাম কি? কিতাবুর রিহলা। এবার এটা কি রেহালা লেখছি, একসাথে লেগে গেছে তো, কিতাবও কি? আচ্ছা ইনি বাংলা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, বাংলাদেশ কি নিয়ামতপূর্ণ দুর্যোগ, তাই না? অনেকগুলো বাংলাদেশি নিয়ামত, কিন্তু এখানকার মানুষ কি ঝগড়াটে, ঠিক আছে। তিনি বলেন যে বাংলাদেশ কি নিয়ামত দিয়ে ভরপুর, কিন্তু এখানকার মানুষগুলো কি কেমন ঝগড়াটে, ঠিক আছে, এবং অনেক নিয়ামত কিন্তু স্থানটা হচ্ছে দুর্যোগপূর্ণ। তাহলে আমরা যদি বিশেষ করে এইগুলো নেই তাহলে হচ্ছে আমাদের এই চারটে থেকেই প্রশ্ন আসে, আরো কিছু আছে লেখাস্পেলিস আছে ওটা আসে না, ঠিক আছে। এই চারটা কে কে নাম চারটে কি কি বলেন তো দেখি, নাম চারটে কি কি? একটা হচ্ছে ফাহিমা, তারপরে কি শায়ের, শেখে আসে, কোন দেশ থেকে আসে? চীন থেকে আসে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। এরপর হচ্ছে কি হি মানে কি হিউয়েন সাং, তিনিও কি চীন থেকে আসে শাসনে, এটা হচ্ছে কি হর্ষবর্ধন। এরপর মা হুয়ান কোন দেশ থেকে আসে? চীন দেশ থেকে আসে। এবার গিয়াসউদ্দিন আজম শাহ। এবার যদি প্রশ্ন করা হয় এই যে এখানে প্রাচীনতম কে বলেন তো দেখি? এই যে প্রথমে যে এসেছিল সে প্রাচীন, আর সর্বশেষ কে এসেছিল? মা হুয়ান। এই তিন মনে রাখবে। তারপরে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে প্রথম। তাহলে এখান থেকে আমরা যদি এমসিকিউ করি যে এবার বলেন তো দেখি থাইল্যান্ডটা কার সময় এসেছিল? আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিল? কোন দেশ থেকে এসেছিল? আচ্ছা চীন দেশ থেকে প্রথম কে এসেছিল? কোথায় এসেছিল? চীনে, বাংলাদেশে, ভারতে। এবার আসলে হিউয়েন সাং কয় নম্বর? 2 নম্বর। সে কোথায় এসেছিল? কার শাসনামলে? হ্যাঁ, এবার চলে সে কয় নম্বরে এসেছিল? দ্বিতীয়। আবার তৃতীয় কে এসেছিল? মাহিয়ের, ঠিক আছে। কার আমলে? গিয়াসউদ্দিন আজম। কোন দেশ থেকে? চীন দেশ থেকে। এবার যদি ইবনে বতুতা আসে তাহলে ইবনে বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো। মরক্কো থেকে কে এসেছিল? মাগরিব থেকে কে এসেছিল? তার কিতাবের নাম কি? কিতাবুর রিহলা। আচ্ছা তিনি বাংলা সম্পর্কে কি বলে গেছে? আচ্ছা দুর্যোগপূর্ণ নিয়ামত সম্পর্কে কে বলে গেছে? ইবনে বতুতা। আচ্ছা বলেন তো দেখি ইবনে বতুতা এই যে আমাদের বাংলাদেশ থেকে পরবর্তী কোন দেশে তার সেকেন্ড ট্যুর দেন?
এবং তিনি কিন্তু 32 বছর পর আবার মরক্কো ফিরে যান। না, ভারতবর্ষ, সেখানে তিনি যান জাভা। জাভা দ্বীপে চলে যান। বলেন তো জাভা দ্বীপ কোথায়? জাপানে। এবং কোন দেশের রাজধানী জানে জাভা দ্বীপে আছে? এবং সরকারে সবচেয়ে বেশি মুসলিম ওই দেশে। ইন্দোনেশিয়া। সবচেয়ে বেশি মুসলিম ওই দেশে। কাজাখস্তান। এবং তাদের জাতীয় খেলা আছে কাবাডি। না, কাবাডি ভুলে গেছি নামটা। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। জাকার্তা কোন দ্বীপে অবস্থিত? জাভা দ্বীপে অবস্থিত। ঠিক আছে, তিনি বাংলাদেশ থেকে পরবর্তী ট্যুর জমান কোথায়? জাভা দ্বীপে। এটা কয়টা কিন্তু, এটা কিন্তু ভয়। ঠিক আছে, জি জাভা দ্বীপে। এখানে তিনি তার পরবর্তী সফর যাপন। আচ্ছা, এখন যদি আমরা টোটালি সামারিটা নিই 2 মিনিটে, জানা যাবে? আচ্ছা বলেন তো দেখি, প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশ কতটা জনবল ছিল? 16 অথবা 17। যদি বলা হয় বাংলাদেশ কতটা ছিল? 6 অথবা 7। তাহলে বলেন তো ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে বঙ্গ। এবার দেখেন, এই যে এদিকে ময়মনসিংহ আছে না, তারপর এদিকে কিশোরগঞ্জ, তারপরে এদিকে আর কি কি আছে? নারায়ণগঞ্জ আছে, এরপর ফরিদপুর আছে, মুন্সিগঞ্জ আছে, মাদারীপুর আছে, সবগুলাই ছিল কার? বঙ্গে। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি বঙ্গ, ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? বঙ্গ। আচ্ছা, নিচের কোনটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত? এবার নিচের কোনটি হরিকেল অথবা নিচের কোনটি সমতট? সমতট কোথায় কোথায়, হরিকেল কোথায় কোথায়? ঠিক আছে, এবার যদি বলা হয় নিচের কোনটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জনপদ ছিল? এবার নাম নাই, দক্ষিণ পূর্ব দিকে। তাহলে এখন আপনাকে মাথায় ম্যাপটা মনে রাখতে হবে যে পশ্চিমে এটা, দক্ষিণে এটা, উত্তরে এটা, এটা। আচ্ছা, আমাদের এটা কি দক্ষিণ না? আমরা যখন ম্যাপ দাঁড় করাই, তার মানে কি উপরটা সবসময় উত্তর হবে, কিন্তু উপরটা, আর নিচটা হবে কি সবসময় দক্ষিণ। তাহলে আমাদের দিক মেলতে সমস্যা হবে না। আর যদি আমরা এলোমেলো করে নিই, তাহলে কি পূর্ব পশ্চিম হারিয়ে যাওয়া হবে। তাহলে এটা আছে পূর্ব, এটা কি পশ্চিম, এটা আছে উত্তর, এটা আছে কি দক্ষিণ। তাহলে এবার বলেন তো দেখি খুলনায় কোন ইয়ে ছিল জনপদ? সপ্তগাঁও। তাহলে বগুড়ায়? আচ্ছা, এরপরে হচ্ছে গৌড়। গৌড়ের রাজধানী কি? গড়। আচ্ছা, এরপরে আছে বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? এবার যদি স্বাধীন নরপতির নাম এবার যদি আসে যে বাংলার প্রথম স্বাধীন সম্রাটের নাম কি? বাংলার সর্বশেষ নবাবের নাম কি? ঠিক আছে, বাংলার প্রথম নবাবের নাম কি? আলীবর্দী। আচ্ছা, ওইদিকে না, আমরা ওটা পরে আমাদের যুগের টাইমার আছে। ঠিক আছে, আর হোয়াইট গোল্ড আর কি ব্ল্যাক গোল্ড। এরপরে হচ্ছে মার্শালের যুগ। এরপরে নালন্দা বিশ্ববিদ্যালয়, কুসুমা মসজিদ, বরেন্দ্র। এরপরে হচ্ছে আমাদের হরিকেল, এটা 360 আউলিয়ার দেশ, আর কি 12 আউলিয়ার দেশ। এগুলো হচ্ছে আজকে কি আমাদের ক্লাসের কি সামারি। ঠিক আছে, গৌড়ের রাজধানী কি বর্ণ? স্বর্ণ সুবর্ণ। স্বর্ণ সুবর্ণ। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, একটা মসজিদ আছে, বলেন তো মসজিদের নাম কি? এখানে এখানে আছে আরেকটা। হ্যাঁ, গৌড়ের একটা মসজিদ আছে, আর এখান থেকে এই যে ভোলা, সেন্ট মার্টিন, হরিকেল, এটা হচ্ছে সোনা মসজিদ। নাম শুনছে? গৌড়ের সোনা মসজিদ। এটা হচ্ছে কি সোনা মসজিদ। এবার বলেন, এই সোনা মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশে 1971 সালের কোন বীর শ্রেষ্ঠের মরদেহ? হ্যাঁ, জাহাঙ্গীর। কার? জাহাঙ্গীর। তার সমাধিস্থল ওখানে ছিল এবং এখানে আছে। ঠিক আছে, তাহলে সোনা মসজিদ প্রাঙ্গণে কোন বীর শ্রেষ্ঠের কবর রয়েছে? জাহাঙ্গীর। ওকে, এই সোনা মসজিদ সম্পর্কে তাদের ধারণা কি জানেন? এই মসজিদটা এক রাতেই তৈরি হয়েছে এবং তাদের বিশ্বাস ছিল এটা নাকি স্বর্ণ দিয়ে তৈরি। আসলে কালারটা স্বর্ণ।
ঠিক আছে আচ্ছা আমাদের নামাজ সময় হয়ে গেছে এই ক্লাস কি আমাদের উপরে কন্টিনিউ হবে? বার্সেলোনার তোমার হচ্ছে সপ্তম শতাব্দী এটা। এখন একটু আমি ক্লাস হবে। স্যার আজকে কি হুজুরের ক্লাস হবে? অবশ্যই কিন্তু নামাজ পড়ে এন্ট্রি দেবে স্যার নামাজ চলে আসছেন স্যার নামাজ চলে। স্যার কি বলে আরেকটা রিকোয়েস্ট যারা আপনি ক্লাসটা নিলেন না স্যার এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে এগুলো আমাদের কনফিউশন হয়ে যায় এগুলো একটু ধরাধরের উপরে একটু মানে ইম্পর্টেন্ট দেখতে ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে মনে রাখতে পারি না হরিকেন সিম্পল বলা আমার